সারা বাড়িতে আজ অন্য দিনের তুলনায় একটু বেশি সাজ রব। সবাই ব্যস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে, কারণ আজ পদ্মকে দেখতে পাত্রপক্ষ আসবে। পদ্ম এ বাড়ির মেয়ে নয়, এটা পদ্মের মামা বাড়ি। পদ্মের বাবা যখন দ্বিতীয় বিয়ে করে তখন পদ্মের বয়স মাত্র 11 বছর। পদ্মর ভাই নিবিড় তখন সবে 7 বছরে পা দিয়েছে। ছোট বোন পুষ্প তো আরও ছোট, মাত্র 4 বছর তার। পদ্মের মা সেতারা সতীনের সংসারে কোনো আপত্তি ছিল না। মনে যতই কষ্ট পাক, ছেলে মেয়ে তিনটেকে নিয়ে ভাইয়ের সংসারে সে উঠতে চায়নি। বাচ্চা তিনটের ভবিষ্যতের কথা ভেবে সতীনকেও মেনে নিয়েছিল সে, কিন্তু পদ্মর বাবার দ্বিতীয় স্ত্রী চাননি তাদের মানতে। এরকম ষড়যন্ত্র করেই ওদের বাড়ি থেকে বের করে দেয় সে। কোথাও কোনো কুল কিনারা না পেয়ে সেতারা তার 3 সন্তানকে নিয়ে তার ভাইয়ের সংসারে ওঠে। সে ভেবেছিল এবার বুঝি তার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল, কারণ তার ভাই মোজাম্মেল খুব অল্প বেতনে চাকরি করেন। তার ঘরে তখন 2 মেয়ে। এত কিছু সামাল দেওয়া একা মানুষের পক্ষে অসম্ভব। ভাইয়ের বউ নিতান্তই ভদ্র মানুষ, হয়তো মুখের উপর কিছু বলবে না, কিন্তু মনে মনে ওদের উপর রাগ পুষে রাখবে। সব কিছু মেনে নিয়েই সেতারা এ বাড়িতে এসে ওঠে। সে ভেবেছিল ছোটখাটো একটা কাজ জুটিয়ে বাচ্চাদের লালন পালন করবে সে। খেয়ে না খেয়ে কোনো রকম মাথার উপর একটা আশ্রয় পেলেই সে খুশি। কিন্তু সেতারা কোনোদিন ভাবতে পারেনি তার ভাই আর ভাইয়ের বউ এভাবে তাদের গ্রহণ করবে। যখন মোজাম্মেল আর তার বউ ভালোবেসে নিজের বাচ্চাদের সাথে পদ্মদের জড়িয়ে ধরেছিল, সেতারা তখন সেখানে নিজের স্বর্গ দেখেছিল। এরপর কেটে গেল 13টি বছর। এই 13 বছরে অনেক কিছু পাল্টে গেছে। মোজাম্মেল মোটামুটি ভালো একটা চাকরি করছে। সে তার বোনকে বাইরে কোথাও কাজ করতে পাঠায়নি। তার স্বল্প ইনকামের মধ্যে এত বড় সংসারটি সে এতদিন নিজেই সামাল দিয়েছে। ছোট বাচ্চারা এখন আর সেই ছোটটি নেই। পদ্ম এখন পরিপূর্ণ নারী। ভার্সিটির পাঠ চুকিয়ে একটা বেসরকারি স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে ঢুকেছে। বেতন যা পায় মামার হাতে তুলে দেয় প্রতি মাসে। মোজাম্মেল নিতে চায় না। তোর টাকা তুই রেখে দে মা, তোর কষ্টের টাকা, আমি তো সংসার চালাচ্ছি। পদ্ম মিষ্টি হেসে বলে, মামা প্রতি মাসে এক কথা কেন বলো তুমি, বলো তো? এই টাকা তোমার প্রাপ্য। সেই দিনের কথা এখনো আমরা ভুলে যাইনি মামা। তুমি আর মামি সেদিন আমাদের ঠাঁই না দিলে এখন আমরা কোথায় থাকতাম তা ঠিক নেই। তাই এই টাকার অধিকার শুধুই তোমাদের। মোজাম্মেল খুব গোপনে চোখের পানিটুকু মুছে বলে, মারবো টেনে একটা থাপ্পড়। খুব বড় হয়ে গিয়েছিস, তাই না? এ তো পাকা পাকা কথা বলতে হবে না। তুই টাকাগুলো ব্যাংকে রাখ, তোর ভাই বোনদের কিছু দে, তোর মায়ের কিছু লাগে দে। মানুষটা সারা জীবন কষ্টই করে গেল। অভাবের সংসারে আমিও তার দিকে সেভাবে খেয়াল করতে পারিনি। ভালো একটা শাড়িও কখনো দিতে পারিনি। তাই যদি কিছু দিতে চাস তোর মাকেই দে পদ্ম। পদ্ম মামাকে জড়িয়ে ধরে বলে, তোমাদের ঋণ আমরা কিভাবে শোধ করব মামা? তখন পদ্মের মামি জহুরা পদ্মের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, যদি কখনো সুযোগ হয় সেদিন তোমাকে বলবো ঋণ শোধ করার কথা। এখন এত পাকা কথা বলতে হবে না। পদ্মর চোখে পানি চলে আসে। নিশ্চয়ই তাদের ভাগ্যটা অসম্ভব ভালো, তা না হলে এত ভালো মামা মামি কজন পায়। পদ্মর ভাই নিবিড় বেশ ভালো ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ম্যাথমেটিক্স নিয়ে। ওখানেই হলে থেকে পড়াশোনা করে। পড়ালেখার ক্ষতি হবে ভেবে পদ্ম ওকে কোনো টিউশনই করতে দেয় না। নিজের ইনকাম থেকে প্রতি মাস ওকে টাকা পাঠায়। ওই কথা কেউ জানে না, 2 ভাই বোন ছাড়া। পদ্ম ছোট বোন পুষ্পও কলেজে পড়েছে। তাদের মামার বড় মেয়ে কুহু পুষ্পের সাথে একই কলেজে পড়ে। তারা প্রায় সমবয়সী। কুহু ছোট বোন মাহি এখনো স্কুলে। এই হচ্ছে ওদের পরিবার। পদ্মরা কখনো ভাবার সুযোগ পায়নি যে এই বাড়ি ওদের না। পদ্মর মামা মামি মামাতো বোনেরা কখনো ভাবতে দেয়নি। এই পরিবারে অতিরিক্ত সচ্ছলতা না থাকলেও কোনো কষ্ট নেই, ওরা সুখেই আছে সবাই। পদ্মর জন্য খুব ভালো সম্বন্ধ এসেছে। জোহরার খালাতো বোনের ননদের ছেলে। পদ্ম দেখতে বেশ সুন্দরী। যেমন কাঁচা হলুদের মতো গায়ের রং, তেমনি কোমর ছাড়ানো লম্বা চুল। যে একবার দেখে সেই পছন্দ করে। জোহরার বোনও বাড়ি বেড়াতে এসে একবার দেখেই প্রস্তাবটি দেয় ওদের। ছেলেদের অবস্থা বেশ ভালো। 4 তলা বাড়ি, গাড়ি সবই আছে। ছেলে বেশ ভালো ব্যবসায়ী। এত ভালো সম্বন্ধ পেয়ে সেতারা আর দেরি করতে চায়নি। এমনিতেও মেয়ে মামা বাড়িতে মানুষ, তারা যদি সব জেনে শুনে আসতে চায় তাহলে ক্ষতি কি? মেয়ের ছবি দেখেই নাকি তারা পছন্দ করে, আর কোনো দাবি নেই তাদের।
এত ভালো সম্বন্ধ আর কোথায় পাবো? আর তাতেই এত তাড়াহুড়ো করে আয়োজন। মোজাম্মেল তার সাধ্যমতো আয়োজন করেছে। পাত্রপক্ষ রাতেও খেয়ে যাবে, তার জন্য আলাদা রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে। নিবিড়ও চলে এসেছে হল থেকে। পুষ্প, কুহু আর মাহি পদ্মর হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। জহুর আর সেতারা ব্যস্ত হয়ে ছোটাছুটি করে কাজ করছে। এত বড় ঘর, কোন দিক থেকে যেন কিছু কমতি না হয়। তারা যেন অসন্তুষ্ট প্রকাশ না করতে পারে কিছু নিয়ে। শুধুমাত্র পদ্মরই কোনো দিকে কোনো মন নেই। সে এখন বিয়ে করতে চায়নি। না জানি শ্বশুরবাড়ির লোক কেমন হবে। তারা যদি তাকে চাকরি করতে দিতে না চায়, তাহলে যেটুকু টাকা সে এই সংসারে দেয়, মা বোন ভাইকে দেয়, কিভাবে দিবে সে? পদ্মকে চুপচাপ বসে থাকতে দেখে কুহু বলে, বড় আপা, তোমার কি মন খারাপ? আমাদের ছেড়ে চলে যেতে হবে তাই? পদ্ম স্মিথ হেসে কুহুর মাথায় হাত দিয়ে বলে, ওরা তো কেবল দেখতে আসছে রে কুহু। আগে সবকিছু চূড়ান্ত হোক, তারপর না হয় ছেড়ে চলে যাওয়ার কথা। মাহি পদ্মর কোলে মাথা ঠেকিয়ে বলে, তুমি যে সুন্দরী বড় আপা, তোমাকে দেখার সাথে সাথে পছন্দ করে ফেলবে ওরা। ছবি দেখেই তো অস্থির তারা। পদ্ম কিছু বললে না, ছোট্ট করে হাসে, শুধু পুষ্প কিছু বলে না। চুপ করে পদ্মর হাতে মেহেদি লাগাতে থাকে। তাকে চুপ করে থাকতে দেখে পদ্ম বলে, কি রে পুষ্প, তুই এত চুপচাপ কেন? কই আপা, আমি ঠিক আছি তো। পদ্ম পুষ্পের চিবুক ধরে মুখটা উপরে তুলে ধরে। পুষ্পের চোখ ছলছল করছে, যে কোনো সময় কেঁদে দিবে এমন অবস্থা। পদ্ম ওদের সবার বড়, তাই সবার ভালোবাসা, আবদার, অভিমান সব যেন ওকে ঘিরেই। কুহু আর মাহিও কখনো ওকে বাইরের কেউ ভাবে না, বরং নিজের বোনই ভাবে। তোরা এমন করছিস যেন আজই আমার বিয়ে হয়ে যাবে। এখনো কিছুই ঠিক হয়নি। আর যদি বিয়েটা ঠিকঠাক হয়েও যায়, আমার স্কুল তো এদিকেই, রোজ তোদের সাথে একবার দেখা করে যাব। কিন্তু আপা, তোমাকে যদি ও বাড়ি থেকে চাকরি করতে না দিতে চায়, শুনেছি ওরা অনেক বড় লোক, ওদের বাড়ির সব মেয়ে বউরাই গৃহিণী, তারা যদি না চায় তুমি বাইরে বেরিয়ে চাকরি করো? পুষ্পের কথা শুনে সাথে সাথে পদ্মর হাসি মুখটা মলিন হয়ে যায়। এই চিন্তা যে তার মাথায় আসেনি তা নয়, কিন্তু কারোর সাথে এখন এই ব্যাপারে কথা বলতে পারেনি সে। সবকিছু এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল, সে সুযোগই পেল না কাউকে কিচ্ছু বলার। কুহু পুষ্পকে চুপ করে দিয়ে বলো, তুই থাম তো পুষ্প, আপার মনটা এখন খারাপ করিয়ে দিস না। আপার মেধা এত ভালো, বাড়িতে বসিয়ে রাখবে নাকি? পুষ্প চুপ করে যায়, কিন্তু পদ্মর মাথা থেকে চিন্তাটা দূর হয় না। সেতারাকে জোর করে টেনে ঘরে নিয়ে এসেছে পদ্ম। টেনে না আনলে মাকে যে এখন পাওয়া যাবে না, সে ভালো করেই জানে পদ্ম। সব রান্নাবান্না একা হাতে সামলাচ্ছে সে, আর জোহরা সব পরিষ্কার করছে। দম ফেলার ফুরসত নেই সেতারার। সেতারা শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলো, কি রে মা, এভাবে টেনে আনলি কেন? পদ্ম মাকে ফ্যানের নিচে বসায়, নিজের মায়ের সামনে স্থির হয়ে বসে। এরপর মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বলে, তুমি একটু শান্ত হয়ে বসো তো মা। সকাল থেকে দৌড়দৌড়ি করছো, তোমাদের কাণ্ড দেখে মনে হচ্ছে আজই তোমরা আমাকে বিয়ে দিয়ে বিদায় করছো। মেয়ের কথা শুনে ফিক করে হেসে দেয় সেতারা। মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। কেন এত কিছু করছো মা বলো? মামাও এতগুলো টাকার বাজার করলো, এখনো মাসের অর্ধেকের বেশি পড়ে আছে। এখনই এতগুলো টাকা খরচ করলে বাকি মাসগুলো চলবে কিভাবে? সেতারা ফ্যাকাশে মুখে পদ্মের দিকে তাকায়। কেন এত কিছু করার দরকার ছিল মা? কই এত কিছু, সন্ধ্যার অল্প কিছু নাস্তা আর রাতের খাবার না দিলে কেমন দেখায়, তাই আর কি। পদ্ম কিছু না বলে স্থির দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। কি বলবি তুই? এত কথা তোর না ভাবলেও চলবে। মা, আমি চাই আমরা যেমন তেমন দেখে যদি কেউ আগ্রহী হয় তবে তারাই আসবে, শুধু শুধু এসবের কোনো মানে হয় না। সেতারা রাগে চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকলো। মেয়েটা কম বয়সে বড্ড বোঝে। মা, এভাবে তাকিয়ে থাকো কেন? তোমাকে একটা কথা বলবো, তাই ডেকে এনেছি। এভাবে তাকিয়ে থাকলে ভয়ে বলতে পারবো না কথাটা। সেতারা হেসে দিয়ে মেয়ের হাত ধরে বলে, আচ্ছা, এবার বল, কি বলবি? একটু ইতস্ত করে পদ্ম বলে, মা, শুনলাম ওদের বাড়ির সব মেয়ে বউরই নাকি গৃহিণী, তারা কেউ বাইরে যেয়ে চাকরি করে না। সেতারা ভুরুকুসকে বলো, তোকে সব কি বলো? সত্যি কিনা তাই বলো। সেতারা চুপ করে থাকলো। এই কথাটা সেও শুনেছে। মা, আমাকে ওরা চাকরি করতে দিবে না। সেতারা মুখে জোর করে একটা হাসি টেনে বলে, কেন দিবে না? অবশ্যই দিবে, তুই সব নিয়ে একদম ভাবিস না পদ্ম। কিন্তু যদি না দেয়, আমি কিন্তু এই বিয়েটা করব না মা। সেতারা সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ায়। এই সামান্য তুই বিয়েটা ভাঙতে পারবি না।
পদ্ম উঠে দাঁড়ায়, অসহিষ্ণু হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, এটা সামান্য কারণ নয় মা, তুমি খুব ভালো করে জানো আমার বেতনের টাকাটাই সংসারের জন্য কতটা দরকার। আমার ভাইটা এত দূরে থাকে, ওর কত কিছুর দরকার হয়। পুষ্প, কুহু, মাহি, ওদের সব আবদার আমার কাছে। মাসের শেষে মামার প্রায় খালি হাতে আমি কিছু দিলে তবেই শেষ কয়টা দিন বাড়িতে মাছ মাংস আসে। এগুলো আমি যেমন জানি তুমিও জানো। চেতারা মেয়ের কথাটা বুকের সাথে চেপে ধরে বলে, একদম ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। তুই আমাকে একটা কথা দে, তুই ওনাদের সামনে ব্যাপারে কোনো কথা বলবি না। যা বলার তোর মামা বলবে, কথা দে আমাকে পদ্ম। পদ্ম হতাশ হয়ে শুধুই বলল, মা। চেতারা করুণ মুখে তার দিকে তাকিয়ে বলে, পদ্ম কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। চেতারা একটু হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলো, তুই অনেক সুখী হবি মা, দেখিস তোর মাঝে কষ্ট তার স্বামীর কাছ থেকে পেয়েছে, তোদের দুই বোনকে তা পেতে হবে না। আমি মা হয়ে তোদের জন্য মন খুলে দোয়া করলাম। পদ্ম ছলছল চোখে মায়ের দিকে তাকায়। পদ্মকে সাজাচ্ছে কুহু আর মাহি। পুষ্প মাকে সাহায্য করছে খাবার দাবার টেবিলে সাজাতে। নিবিড়কে মোজাম্মেল দোকানে পাঠিয়েছে এলাকার বিখ্যাত দই আনতে। দাম সাধারণ দইয়ের চেয়ে বেশ কিছুটা বেশি, কিন্তু মোজাম্মেল এখন এত কিছু ভাবছে না। এত ভালো ঘর, ভালোই ভালোই মেয়েটাকে পার করতে পারলেই হয়। জোহরার একটা কমলা রঙা জামদানি শাড়ি পেয়েছে পদ্ম। কুহু গতকালই কলেজ থেকে ফেরার পথে গাঁদা ফুল কিনে এনেছিল। রাতে বোনেরা মিলে ফুল দিয়ে মালা বানিয়েছে। সেই মালা পেঁচিয়ে দেওয়া হলো পদ্মর খোপায়। খুব সামান্য কিছু গহনা আর হাত ভর্তি কমলা কাচের চুড়ি। আর তেমন কিছু সাজগোজের দরকার হলো না পদ্মকে। এতটুকুতেই পদ্মর রূপ যেন ঠিকরে বেরোচ্ছিল। এমনিতেই পদ্মর কাঁচা হলুদের মতো গায়ের রং, কমলা শাড়িতে যেন আরো ফুটছে রংটা। পদ্মর দিকে তাকিয়ে কুহু আর মাহি অবাক হয়ে যায়। মাহি হতবাক হয়ে বলে, বড় আপা, তোমাকে একটা পরীর মতো লাগছে। পদ্ম হেসে দেয়, তাই বুঝি পরী দেখেছিস? পরী দেখিনি আপা, পরী নিশ্চয়ই তোমার মতোই দেখতে হবে। কুহু মাহির দিকে তাকিয়ে বলে, তুই আর নজর দিস না তো, জানিস তো নিজের লোকেদের নজর বেশি লাগে। মাহি তবুও অবাক হয়ে পদ্মকে দেখতে থাকে। পাত্রপক্ষীয় লোকেরা সন্ধ্যার কিছুক্ষণ পরেই আসলো। ছেলের বাবা, মা, চাচা, চাচি, দুই বোন, তাদের স্বামী আর ছেলে নিয়ে। সবাইকে দেখে বেশ ভদ্রলোকই মনে হলো মোজাম্মেলের। তাদের ভাঙাচোরা বাড়িতে এসেও দিব্যি আরামে বসে আছে তারা। হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে মোজাম্মেলের সাথে। তবে মোজাম্মেলের মনটা একটু খারাপ হয়ে গেল। ছবিতে ছেলেকে যতটা কম বয়সী আর সুদর্শন মনে হয়েছিল, বাস্তবে একেবারেই তা নয়। বেশ বয়স্ক মনে হচ্ছে, প্রায় 35-এর বেশি তো হবেই। মনটা কেমন খুঁতখুত করছে তার। তার ফুলের মতো সুন্দর ভাগ্নির পাশে তো একেবারেই মানাবে না। তার কি আরেকটু ভাবা উচিত। তবে ছেলের ব্যবহার আর নম্রতা অবশ্য দেখার মতো। এখন পর্যন্ত একবারও মাথা উঁচু করেনি। সেই যে মোজাম্মেলকে সালাম দিয়ে চুপ করেছে, আর কোনো কথা বলেনি এতক্ষণ। সবাই বলছে আর সে চুপ করে শুনছে। মোজাম্মেল মনে মনে দীর্ঘ শ্বাস ছাড়ে। তার বোনের স্বামীর মতো সুদর্শন হলে কি ভালো হতো। ওরকম একটা বাজে লোক যদি পদ্ম কপালে জুটত, তাহলে সে কি করত? এসব ভেবে নিজেকে সান্ত্বনা দেয় সে। তবুও সে পদ্মর ইচ্ছাকে মূল্য দেবে। পদ্ম যদি এখানে না বিয়ে করতে চায়, সে কোনোভাবেই জোর করবে না। সে তারা বললেও শুনবে না। পাত্রপক্ষের সবার সামনে মাথা নিচু করে চুপ করে বসে আছে পদ্ম। ঠিক যেন পদ্ম ফুলের মতোই ফুটে আছে। পদ্মের দুই পাশে চেতারা আর জোহরা। চেতারার মনটা খুশিতে ভরে গেছে। অনেক মিষ্টি এনেছে ওরা। দেখেই বোঝা যাচ্ছে মন কত বড় ওদের। পদ্মকে এখনো কোনো অবান্তর প্রশ্ন করেনি। হেঁটে দেখাও, চুল খুলে দেখাও, এমন কোনো আবদারও করেনি। খুশিতে চেতারার চোখে পানি চলে আসছে বারবার। সত্যি যদি এই ঘরে মেয়ের বিয়ে হয়, তাহলে মেয়েটা অনেক সুখী থাকবে। যদিও আরিফ মানে পাত্রের বয়সটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু তাতে কি, স্বামীর বয়স যত বেশি হবে তত ভালো। বউয়ের কথা শুনবে। সবার মুখ দেখে মনে হচ্ছে পদ্মকে তারা পছন্দ করেছে, বিশেষ করে পাত্রের মা। সে তো বারবার পদ্মকে হাসি মুখে অনেক কিছু বলে যাচ্ছে। ছেলের বাবা ছেলের দিকে তাকিয়ে বলো, আরিফ বাবা, আর লজ্জা পেও না, দেখে নাও তোমার হবু বউকে। আমাদের তো মেয়ে খুব পছন্দ হয়েছে, এবার তোমার পছন্দ হলে পাকা কথা বলবো। কি বলো তোমরা? এই বলে বাকিদের দিকে তাকালো সে। ছেলের মা পদ্মর কাছে এসে বসে তার হাত দুটো মুঠোর মধ্যে ধরে বলো, আমার তো মন চাচ্ছে এখনই আমার বৌমাকে বউ করে বাড়ি নিয়ে যেতে। এত সুন্দর বৌমাকে বুঝি ফেলে রাখতে মন চায়? কি কাকুলি, তুমি কি বলো? কাকুলি ছেলের চাচি, সেও খুব ভালো মানুষ। মিষ্টি করে হেসে বলো,
তা তো বটেই বড় ভাবি। বৌমার নামও যেমন পদ্ম, দেখতেও পদ্ম ফুলের মতো স্নিগ্ধ সুন্দর। আমার তো ভাই বাড়ি পছন্দ হয়েছে। ছেলের দুলাভাইরা বেশ মজা করছে তাদের একমাত্র শালাবাবুকে নিয়ে। এই যে শালাবাবু, আরিফ হোসেন, বউকে দেখে নিন। পরে একবারে বাসর ঘরে দেখে যদি পছন্দ না হয় আমাদের দোষ দিতে পারবেন না। আরিফের বড় বোন একটু রাগ করে বলো, তুমি থামো তো, এমন সুন্দর মেয়ে পছন্দ না হয়ে যাবে কোথায়? এরপর আরিফের দিকে তাকিয়ে ওর বড় বোন বলো, তুই যদি ওর সাথে আলাদা কথা বলতে চাস বলতে পারিস। নিজেদের মধ্যে বিয়ের আগে আলাপচারিতা হওয়া ভালো। দুজনেরই যদি অন্যজনকে নিয়ে কিছু জানার থাকে জেনে নিক। কি গো পদ্ম, তোমার কোনো আপত্তি আছে? পদ্মের কেমন ঘোরের মতো লাগছে। সে ভাবতেই পারেনি সবকিছু তো তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে, কারণ এই প্রথমবারের মতো সে পাত্রপক্ষের সামনে বসেছে। এ বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই। কি গো, আপত্তি থাকলে বরং থাক, দরকার নাই। পদ্ম মৃদু হেসে বলল, আপত্তি নেই। সবাই সন্তুষ্ট হলো পদ্মর কথায়। কুহু একটু ঝাঁঝালো গলায় পুষ্পকে বলো, ছেলেটাকে দেখেছিস পুষ্প? আমার তো একটুও পছন্দ হয়নি। কুহু, মাহি আর পুষ্প ড্রয়িং রুমের বাইরে দাঁড়িয়ে পর্দার ফাঁক দিয়ে দেখছিল সবাইকে। পুষ্প একটু বিরক্ত হয়ে বলো, আসতে বল কুহু, ওরা শুনে ফেলবে তো। কুহু ঠোঁট উল্টিয়ে বলো, শুনলে শুনুক, যা সত্যি তাই বলছি। আমাদের পরীর মতো বোনটার পাশে ওই লোকটাকে কোনোদিনও মানাবে না। আমি কোনোভাবেই কোনোদিনও এই বেটাকে দুলাভাই বলে মানতে পারবো না। মাহি মুখ ভেঙসি দিয়ে বলো, তোর মানা না মানায় কি আসে যায়? মাহি, বড্ড বিয়াদব হয়েছিস কিন্তু তুই। পুষ্প দুজনকেই থামিয়ে দিয়ে বলো, কি শুরু করেছিস তোরা? থামবি? আমাদের পছন্দ হওয়া না হওয়াতে কি আসে যায়? ওখানে বড়রা আছে, ওরা যা ভালো মনে করবে তাই সিদ্ধান্ত নেবে। আর আপা তো আছে, তার কাছে যদি ভালো না লাগে তাহলে এমনিও বিয়েটা হবে না। মামা কখনোই আপার বিরুদ্ধে যে আপার বিয়ে দিবে না। আর যদি আপা পছন্দ করেও ফেলে তাহলে অসুবিধা কোথায়? আপা সুখে থাকলেই তো হবে। তবুও কুহু মানতে পারে না, গজগজ করতে থাকে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে। আরিফকে নিয়ে পদ্ম এসেছে পদ্মর ঘরে। ঘরটা ছোট হলেও পদ্ম খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে রাখে। একটা খাট, ড্রেসিং টেবিল, একটা আলমারি, আর স্কুলের খাতা দেখার জন্য একটা টেবিল চেয়ার, ব্যাস। আর তেমন কিছুই নেই ওর ঘরে। তবুও পুরো ঘর জুড়ে একটা প্রশান্তির ছাপ। আরিফ কিছুক্ষণ চুপ করে থাকে, সে বুঝতে পারছে না কি বলবে। পদ্ম চুপ করে এক কোনায় দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আরিফ মৃদু স্বরে বলো, এটা বুঝি আপনার ঘর? পদ্ম ছোট্ট করে উত্তর দেয়, খুব সুন্দর করে গোছানো। আপনি গুছিয়ে রেখেছেন? জি, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। খুব ভালো, আপনার সাথে যদি আমার বিয়েটা হয় খুব ভালো হবে। আমি খুব অগোছালো, আপনি আমাকে গুছিয়ে রাখবেন। কথাটা বলে আরিফ চোখ বন্ধ করে ফেলে। মনে মনে বলে, দূর, কি বলে ফেললাম। মেয়েটা নিশ্চয়ই আমাকে নিয়ে যা তা ভাববে এখন। পদ্ম অবাক হয়ে আরিফের কাণ্ড দেখে। পুরুষ মানুষ এত লাজুক হয় ওর জানা ছিল না। হঠাৎ করে পদ্মর মনটা ভালো হতে থাকে। একটু আগেও লোকটাকে তার ভালো লাগছিল না। লোকটার বয়স বেশি আর দেখতেও তেমন ভালো নয়। অবাক হয়ে পদ্ম খেয়াল করে হঠাৎ করে লোকটা তার ভালো লাগতে শুরু করে। আমাকে ক্ষমা করবেন মিস পদ্ম। কেন বলুন তো? হঠাৎ করে কি যে বলে ফেললাম। আরিফের কথা শুনে ফিক করে হেসে দেয় পদ্ম। হঠাৎ সেদিকে তাকিয়ে দমটা বন্ধ হয়ে আসে আরিফের। সত্যি, যদি এই মেয়েটা তার সাথে বিয়ে হয় সারা জীবন সে মেয়েটার হাসির দিকে তাকিয়ে পার করে দিতে পারবে। মোজাম্মেল বারবার করে ওনাদের খাবার নেওয়ার জন্য জোরাজোরি করছে। সে তার অনেক কষ্টে অনেক কিছুর আয়োজন করেছে। ছেলের বাবা হাসতে হাসতে মোজাম্মেলকে বলো, খাওয়া দাওয়া অনেক হবে ভাইজান। সম্বন্ধ যখন এখানেই পাকা করব ঠিক করেছি, খাওয়া দাওয়া তো অনেক হবে। মোজাম্মেল খুশি হয়, ওদের ব্যবহার অনেক বেশি ভালো লেগেছে। ছেলের চেহারা দিয়ে কি আসে যায়, মাসে লাখ টাকা ইনকাম করে, স্বভাব চরিত্র দেখে মনে হলো ভালো। আর জোহরার খালাতো বোন বলেছে ছেলের অন্য কোনো রকম চারিত্রিক সমস্যা নেই। আর আপন ননদের ছেলে, সে তো চিনবেই। সে গ্যারান্টি দিয়ে বলেছে ছেলে এক নম্বর। ছেলের মা মিষ্টি করে হেসে বলো, আমরা তো আমাদের বৌমাকে রানী বানিয়েই নিয়ে যাব, গা ভর্তি গহনা, দামি শাড়ি সব দিয়েই। আর আমাদের বাড়িতেও সে রানী হয়েই থাকবে। বাসায় কাজের লোক আছে অনেক, কোনো কাজই করতে হবে না বলতে গেলে আমাদের বৌমাকে। তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন। সেতারার মনটা আনন্দে ভরে যায়। এত সুখ বুঝি তার মেয়ের কপালে আছে। এবার ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই হয়। হঠাৎ ছেলের বাবা মোজাম্মেলকে বলো, ভাইজান আপনার সাথে একান্ত কিছু কথা চাই। মোজাম্মেলের একটু খটকা লাগে আচমকা এমন কথা শুনে। সে জোহরা আর সেতারার দিকে তাকায়। তারাও বেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, বুঝতে পারছে না একান্ত আবার ছেলের বাবার কি কথা।
তাও মোজাম্মেল কিছু বুঝতে চায় না, মুখে একটা হাসি টেনে বলে, জি চলুন, বাইরের বারান্দায় যেয়ে বসা যাক তাহলে। চলুন চলুন, সব কথা তো মহিলাদের সামনে বলা যায় না, কি বলেন? এই বলে হো হো করে একজোট হেসে নেই ছেলের বাবা। মোজাম্মেল মুখে জোর করে হাসি টেনে রাখে। পদ্ম এখনো চুপ করে আছেন। আরিফ বুঝতে পারে না কোন দিকের কথা বললে পদ্মর কাছ থেকে উত্তর পাওয়া যাবে। আপনি তো শিক্ষিকা, তাই না? পদ্মর চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। জি। শিক্ষিকারা বুঝি এত চুপচাপ হয়? আমি তো না হয় ব্যবসায়ী মানুষ, ব্যস্ততার জন্য কথা বলার সময় পাই না, কিন্তু আপনার তো ছাত্রছাত্রীদের নিয়েই থাকতে হয়, আপনি তো চুপচাপ কেন? ইয়ে মানে, আমি ছোট থেকেই এমন। পদ্ম উসখুস করছে আরিফকে বিয়ের পরেও সে চাকরি করতে চায় এটা বলার জন্য, কিন্তু কোনোভাবেই বলতে পারছে না। পাশে আবার রাগ করে যদি আবার মায়ের সামনে নালিশ করে দিল তো মা খুব বকবে। মিস পদ্ম, অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে আপনি কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু বলতে পারছেন না। না মানে, দেখো, আমাদের যদি একসাথে থাকতে হয়, কপালে যদি তাই থেকেই থাকে, তাহলে প্রথমে নিজের মধ্যে এই দেওয়ালটা ভাঙতে হবে। আমি জানি প্রথম দিনই জিনিসটা কঠিন, তবে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে। আপনাকে বিয়ে করা মানেই আপনার সকল অভিযোগ আবদার আমাকে শুনতে হবে, তাই এত কিছু না ভেবে কি বলতে চান বলুন। পদ্ম অবাক হয় আরিফকে দেখে। লোকটাকে তার এখন এত সুদর্শন লাগছে কেন? মনে হচ্ছে সারাটা জীবনে লোকের সাথে কাটিয়ে দিলে আর কিছুই লাগবে না তার। এতক্ষণ যাকে এত লাজুক মনে হয়েছিল, সে মানুষটা তো সুন্দর করে কথা বলতে জানে। হঠাৎ চোখে পানি চলে আসে পদ্মর। পদ্মকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আরিফ একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। কিছু কি ভুল বলল সে? আমার কথায় কি কিছু মনে করেছেন মিস পদ্ম? তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে পদ্মর মিষ্টি হাসিতে হঠাৎ থেমে যায় আরিফ। মেয়েটা কি বুঝে ফেলেছে তার হাসিতে সে পাগল হয়ে যাচ্ছে, এজন্য সে বারবার হেসে তাকে কষ্ট দিচ্ছে। হাসতেন যে? কিছু মনে করিনি আরিফ সাহেব, তাও আপনি এমন করছেন তাই হাসি পেল। আরিফ একটু লজ্জা পেয়ে যায়। আসলে আপনি ঠিক ধরেছেন আরিফ সাহেব, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। জি বলুন। আসলে আমি বিয়ের পরেও চাকরিটা চালিয়ে যেতে চাই, একটু ইতস্ত করেই বলল পদ্ম। আরিফ পদ্মর কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। পদ্ম তাকিয়ে দেখে আরিফ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পদ্ম ভয় পেয়ে যায়, তার বুকটা ধক করে ওঠে। তাহলে কি উনি রাজি হবে না? বিয়েটা ভেঙে যাবে? মা মামা মামি কষ্ট পাবে? আচমকা পদ্মকে অবাক করে দিয়ে হেসে দেয় আরিফ। হাসিটা খুব ভালো লাগে পদ্মর। হাসতেন যে আরিফ সাহেব? আপনাদের বুঝে চাকরি করার মেয়ে পছন্দ নয়? কি বলবো বলুন, আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা এখনো সেই পুরনো যুগে বাস করছি। আপনি একজন শিক্ষিত মেয়ে, আপনি যদি চান চাকরি করতে তো করবেন, এতে আমাদের কি আপত্তি থাকতে পারে মিস পদ্ম? আনন্দে দুই চোখের পাতা ভার হয়ে আসে পদ্ম। মনে হচ্ছে বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল তার। একটা জোরে শ্বাস নিল সে। সে সিদ্ধান্ত নিয়ে ফেল, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আরিফকে বিয়ে করবে সে। বলুন ভাইজান, কি বলছেন? কি বলতে রেখেছেন আমাকে? দেখুন, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা দিন ফেলবো বিয়ের। সব যদি ঠিক থাকে, হতে পারে দিনটা আগামী সপ্তাহে হতে পারে। আমার বাড়ির লোকদেরও তেমন ইচ্ছা। এখন যদি পদ্মমা রাজি থাকে তাহলে আজই দিনটা পাকা করব। মোজাম্মেলের চোখে পানি চলে আসে। শুক্রিয়া ভাইজান, শুক্রিয়া। কিন্তু ছেলের বাবা একটু গম্ভীর হয়ে যায় হঠাৎ, দাঁড়িয়ে হাত বুলাতে থাকে। সবই ঠিক আছে ভাইজান, কিন্তু একটা সমস্যা যে হয়েছে। মোজাম্মেলের মুখটা কালো হয়ে যায়। কি সমস্যা ভাইজান? দেখুন, মেয়ে যদি আপনার মতো হতো তাহলে কোনো সমস্যাই হতো না। মেয়ে তো আপনার নয়। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? মোজাম্মেল হঠাৎ গলা শুকিয়ে যায়, আমতা আমতা করে বলে, কি বলেন ভাইজান? ওদের আমি সবসময় আমার সন্তানের মতোই। মোজাম্মেলকে থামিয়ে দিয়েছিলেন বাবা বলে, দেখুন, সন্তান আর সন্তানের মতো তো এক নয় বলুন। না না, আপনি দুশ্চিন্তা করবেন না। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। ছেলের বিয়ে আমরা এখানেই দেব, কিন্তু আমাদের তো সমাজ নিয়ে বসবাস, বুঝেনি তো। আমরা কিছু না বললেও সমাজ তো চুপ থাকবে না, তাই না? মোজাম্মেল ঘামতে থাকে, তার কথা আটকে যায় মুখে। তেমন কিছু না ভাইজান, আমার ছেলে অনেক দিন ধরে ভাবছে একটা গাড়ি কিনবে। বাড়িতে একটা গাড়ি আছে, কিন্তু সেইটা সবসময়ও পায় না। বুঝেনি তো, যৌথ পরিবার আমরা, কে কখন গাড়িটা নিয়ে যায় ঠিক নেই। তাই বলছিলাম, বেশি কিছু না, গাড়িটা আপনাকে দিতে হবে। মোজাম্মেলের মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তার সামান্য রোজগারে এতগুলো মানুষের সংসার চলে। ব্যাংকে জমানো টাকা বলতে তেমন কিছুই নেই। এর মতো গাড়ি কেনার টাকা কোথা থেকে বের করবে সে? মৃদু অস্ফুট স্বরে হালকা চিৎকার দিয়ে ওঠে সে। গাড়ি?